আজ আমরা তোমাদের সঙ্গে কথা বলবো একটি বিখ্যাত গল্প অমর মিত্রের গাঁও বুড়ো এই গল্পটা নিয়ে। অমর মিত্রের এই গাঁও বুড়ো গল্পটা 1977 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল। আর এই গল্পটি পরবর্তীকালে আমেরিকার দ্য কমন পত্রিকায় প্রকাশিত হয়। এর ইংরেজি অনুবাদ করেন অনিশ গুপ্ত। 2022 সালে এই গল্পটি ও হেনরি পুরস্কার অর্জন করেছে। গাঁওবুড়ো গল্পটা নেওয়া হয়েছে অমর মিত্রের গাঁওবুড়ো ও অন্যান্য গল্প এই গ্রন্থ থেকে। দেখো, আমাদের দেশের বাউল ফকির দরবেশটা একটা কথা বারবার বলে থাকেন, তারা বারবার অন্বেষণ করে থাকেন, আমার মনের মানুষে কোথায় পাবো তারে। আমরা কার্যত পক্ষে আমরা আমাদের একজন মনের মানুষের সন্ধান সবসময় করি, যে মনের মানুষ, যে পছন্দের মানুষ আমাদেরকে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারে সব পেয়েছির দেশে। এই গাঁওবুড়ো গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র রয়েছেন তার নাম ফকিরচাঁদ। ফকিরচাঁদের বয়স 70 বছর। তিনি থাকেন কুসুমপুরে। ভদ্রলোকের সব থেকেও কিছুই নেই, তার উপরে তার রয়েছে শারীরিক ব্যামো। আমরা আসছি এই প্রসঙ্গ নিয়ে। তো এই কুসুমপুর গ্রামের বুড়ো ফকিরচাঁদ, তার একটা সময়ে সব ছিল, চোখে দৃষ্টি ছিল, বউ ছিল, পুত্র সন্তান ছিল, কিন্তু একে একে সে এসবকে হারিয়ে ফেলেছে। বার্ধক্যজনিত কারণে তার চোখে ছানি পড়েছে, তার বউ মারা গেছে, তার একমাত্র পুত্র সন্তান গ্রামেরই একজন মেয়েকে নিয়ে পালিয়ে গেছে চাকুলিয়াতে। সেখানে সে একটা চাকরিও জোগাড় করেছে এবং সে চাকরি জোগাড় করে তার বউকে নিয়ে সুখে শান্তিতে আছে, তার এই বুড়ো বাবার কথা ভুলে গিয়ে। আরও একটা জায়গা, এই ফকিরচাঁদের সহায় সম্পত্তিও রয়েছে। ফকিরচাঁদের এই সহায় সম্পত্তির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে গ্রামের মানুষেরা, কবে এই ফকিরচাঁদ মরবে আর তার এই সমস্ত সম্পত্তিকে বেওয়ারিশ দাখিল করে তারা অধিকার করে নেবে। এ নিয়ে বুড়ো ফকিরচাঁদের খুব ভয় হয়। তার কাছে এখন কেউ নেই। তিনি মূলত চাইছেন তার এই সমস্ত সমস্যাগুলোর সমাধান। কিভাবে সমাধান আসতে পারে? যে চোখে যদি তিনি ছানি কাটান, ছানি আবার হবে। কিন্তু বড়বাবু এমন একজন সুপ্রিম পাওয়ার, তিনি এমন একজন সুপ্রিমো, যার কাছে গেলে তিনি এমন একজন ডাক্তার কিংবা বৈদ্যের কাছে তাকে হাজির করে দেবেন, পরবর্তীকালে তার চোখে ছানি পড়বেই না। আরও একটা বিষয়, তার সন্তান। তিনি চাইছেন তার সন্তান তার বৌমাকে নিয়ে তার কাছে চলে আসুন। আর তার তৃতীয় ইচ্ছে, 70 বছর বয়স হলেও তার গায়ের রক্ত এখনো শীতল হয়ে যায়নি। যদি কোনো গরিব পরিবারের কেউ কন্যাদান করতে চান, তাহলে আমাদের এই ফকিরচাঁদ বাবু অবশ্যই ভেবে দেখবেন। যাই হোক, এই যে সমস্যাগুলোর মধ্যে বড়বাবু, দুঃখিত, এই সমস্যাগুলোর মধ্যে রয়েছেন গাঁওবুড়ো ফকিরচাঁদ। দীর্ঘদিন ধরে রয়েছেন। তিনি প্রথমের দিকে এগুলোতে একদম আমল দেননি, কিন্তু একদিন রাত্রিবেলাতে তিনি স্বপ্ন দেখেন যে তার সহায় সম্পত্তিকে দখল করার জন্য গ্রামের লোক উঠে পড়ে লেগেছে। পরদিন সকালে উঠে আর কোনো কিছু না ভেবে ছোট্ট একটা পুটলিকে নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় না, ওই বড়বাবুর কাছে। এই বড়বাবু কোথায় থাকেন? এই বড়বাবু থাকেন কুসুমপুর গ্রাম থেকে প্রায় 10 মাইল দূরে যে দুর্গাহুড়ি জঙ্গল রয়েছে, সে দুর্গাহুড়ি জঙ্গল পেরিয়ে পশ্চিমে সুবর্ণরেখার তীরে যে কন্যাডিহা গ্রাম, সে কন্যাডিহা গ্রামেই বড়বাবুর বাস। বুড়ো কাঁধে পুটলিকে নিয়ে
কন্যাডিহা গ্রামে অর্থাৎ বড়বাবুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে যেতে দীর্ঘদিন তিনি গ্রামের বাইরে বের হননি। সেই যেবার হেলিকপ্টার ভেঙে পড়েছিল সেই সময় তিনি প্রথমবার গ্রাম ছেড়েছিলেন। যাই হোক, তিনি গ্রামে কন্যাডিহার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হন একটি খালের কাছে। সেই খালের কাছে এসে দেখেন যে চৈত্র মাসে তিনি রওনা দিয়েছেন। সেই খালের কাছে এসে দেখেন যে জল রয়েছে, আর এই জলকে আবার আমাদের ফকিরচাঁদ বাবুর মস্ত ভয়। কারণ হচ্ছে কি, একবারে বর্ষাতে নাগপুরে মাছ ধরতে গিয়ে বুড়ো মানে আমাদের এই ফকিরচাঁদ বাবু ভেসে গিয়েছিলেন। প্রায় 5 মাইল দূরে কদমডি গ্রামে তিনি উঠেছিলেন। যাই হোক, যখন তিনি এই খালের সামনে এসে 7-5 ভাবছেন, এ সময় দেখতে পান একজন সাঁওতাল যুবককে। তিনি বাঁশি বাজিয়ে বাজিয়ে আসছেন। তখন বুড়ো তার কাছে যান, গিয়ে বলেন যে এই খালটা তাকে পের করে দিতে হবে। তখন যখন বুড়ো এই সাঁওতাল যুবককে এই খাল পাড়ের কথা বলে, তার সঙ্গে কথা বলতে বলতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তখন জানতে পারে যে এই সাঁওতাল যুবকের নাম হচ্ছে সোনামান্ডি। সে ভালোবাসে বঙ্কিম হাঁসদার মেয়ে, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। কিন্তু বঙ্কিম হাঁসদা এই সোনামান্ডির সঙ্গে তার মেয়ে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবে না। তখন ফকিরচাঁদ বলেন যে ঠিক আছে, তোমার তো এই সমস্যা, তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি আমাকে খালটা পার করে দাও, আমি বড়বাবুর কাছে গিয়ে তোমার এই সমস্যার কথা তুলে ধরবো, আর বড়বাবু দেখবে মুহূর্তের মধ্যেই তোমার এই সমস্যার সমাধান করে দেবে। এরপরে হাঁটতে হাঁটতে আমাদের ফকিরচাঁদ ওরফে গাঁও বুড়ো একটা জঙ্গলের ধারে আসেন। দেখতে পান যে জঙ্গলের মাঝে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজছে। জঙ্গলের মাঝে গিয়ে দেখেন যে জঙ্গলের মাঝে একটা মাঠ, সে মাঠে সাঁওতালরা শালুই পুজো করছে। তো এই শালুই পুজোর ওখানে গিয়ে উপস্থিত যখন হন, তখন সাঁওতাল সর্দারের সঙ্গে তার কথাবার্তা হয়। সাঁওতালরা এমনিতেই একটু অতিথি প্রিয়, তারা অতিথিদেরকে খুব ভালোবাসেন, অতিথি বৎসল। গাঁও বুড়োকে অর্থাৎ আমাদের ফকিরচাঁদ বাবুকে বলেন যে হাড়িয়া খাওয়ার কথা অথবা ভাত খাওয়ার কথা। যাই হোক, আমাদের গাঁও বুড়ো তিনি মহুয়া না খেয়ে, তিনি হাড়িয়া না খেয়ে ভাত খান। ভাত খাওয়ার পরে তাদের অভাব অভিযোগগুলো জানেন, যে তারা দীর্ঘদিন ধরে এই শালুই পুজো করছে, কিন্তু মারাং বুড়ো তাদের উপরে রুষ্ট হয়ে আছেন। কারণ হচ্ছে শাল গাছ যদি তারা কাটে তাহলে ফরেস্টাররা এসে খড়গপুরে চালান করে দেবে। বরাহ মানে শুয়োর যে বলি দেওয়ার প্রথা রয়েছে শালুই পুজোতে, সেই বরাও তারা ঠিকঠাক পায় না। শিকারও ঠিকঠাক করতে পারে না, চারদিকে ফরেস্টার এবং পুলিশের ভয়। এই জন্য হয়তো তাদের দেবতা মারাং বুড়ো সাঁওতাল সম্প্রদায়ের উপরে খুব রুষ্ট হয়ে আছেন। তিনি গাঁও বুড়োর কাছে অনুরোধ করেন যেন তাদের এই অভাব অভিযোগের কথা গাঁও বুড়ো বড়বাবুর কাছে তুলে ধরেন। এরপরে এই গাঁও বুড়ো অর্থাৎ আমাদের ফকিরচাঁদ বাবু হাঁটতে হাঁটতে পৌঁছে যান একটা মাথাতে। সেই মাথাতে গিয়ে কোন দিকে যাবেন, কোন দিকে কন্যাডিহা গ্রাম, এটা বুঝতে যখন পারেন না, তখন দেখতে পান একটা বিভৎস চেহারার মানুষকে। বিভৎস চেহারার লোক, মহারোগে আক্রান্ত। তো এই মহারোগে আক্রান্ত, এটা ক্যান্সারও হতে পারে, আবার যক্ষাও হতে পারে। মূলত মহারোগ বলতে যেগুলোর সহজে কোনো প্রতিকার হয় না, সেই রোগগুলোকে মহারোগ বলা হয়। যাই হোক, যেহেতু যেভাবে অমর মিত্র তার শারীরিক অবস্থার বর্ণনা করেছেন, তাতে করে আমাদের মনে হচ্ছে যে এটা এই লোকটি ক্যান্সার আক্রান্ত। তো ক্যান্সার আক্রান্ত লোকটি তার কাছে তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং বলে যে তার এই যে মহারোগ, সেই মহারোগ থেকে সে কিভাবে সুস্থ হতে পারবে, তার নিয়ম কানুন, তার প্রতিকার যেন অবশ্যই গাঁও বুড়ো বড়বাবুর কাছ থেকে জেনে আসে। এরপরে যেতে অনেক কষ্ট সৃষ্ট করে আমরা দেখতে পাবো গাঁও বুড়ো কন্যাডিহা গ্রামে এসে পৌঁছচ্ছেন। কন্যাডিহা গ্রামে এসে পৌঁছে যখন চারদিকে খুঁজছেন, বড়বাবুর সন্ধান করছেন, তখন একজন জানাচ্ছেন যে না, এখানে তো বড়বাবু বলে কেউ থাকে না। মূলত
যে বড়বাবুর সন্ধানে তিনি ঘর ছেড়েছেন, যে বড়বাবু তার কাছে বিরাট বড় মাপের মানুষ, বিশাল একজন পুরুষ, অরোগ শোক তাপ এ সমস্ত নিয়ে যার কাছে আশ্রয় চাওয়া যায়, যার কাছে মানুষের যাবতীয় সমস্যা এক মুহূর্তেই সমাধান হয়, যার হাত ধরে মানুষ পৌঁছে যেতে পারেন তার সব পেয়েছির দেশে, তার কাঙ্ক্ষিত সমস্ত চাওয়া পাওয়া তার ঝুলিতে ভরে উঠতে পারে, সেই বড়বাবুর সন্ধান যখন কন্যারিয়া গ্রামেতে এসে গাঁওবুড়ো পাচ্ছেন না, তখন তিনি প্রখর রৌদ্রে হাঁটতে হাঁটতে মুখ থুবড়ে পড়ে যান। তারপরে গল্পকার বলেননি যে এই বড়বাবু এই গাঁওবুড়ো মারা গেছেন না বেঁচে আছেন, কিন্তু আমরা অনুমান করতে পারি পার্সপেক্টিভ থেকে যে গাঁওবুড়ো মারা গেছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই সোনামান্ডি যে তাকে কাঁধে করে খাল পার করে দিয়েছিল, বিনিময়ে জানিয়েছিল যে তার যে ভালোবাসার বিষ্ণুপ্রিয়া, সে বিষ্ণুপ্রিয়া যাতে করে সোনামান্ডির কাছে ফেরে, কিভাবে ফিরবে তার সমাধান তিনি বড়বাবুর কাছ থেকে জেনে আসবেন। পরের দিন এই সময় তার সঙ্গে দেখা হবে সোনামান্ডির সঙ্গে, সোনামান্ডি যেন অপেক্ষা করে। এই একইভাবে সাঁওতাল সর্দারকে, একইভাবে ওই মহারোগ আক্রান্ত লোকটিকে কথা দিয়েছিল যে তোমরা পরদিন এই সময় অপেক্ষা করবে, আমি বড়বাবুর কাছ থেকে তোমাদের সমস্যার সমাধান এবং আমার ব্যক্তিগত সমস্যার সমাধান নিয়ে ফিরে আসব। দেখা যাচ্ছে গল্পের শেষে যে গাঁওবুড়ো অর্থাৎ ফকিরচাঁদ আর ফিরছেন না, কিন্তু মানুষগুলো অপেক্ষা করে যাচ্ছে। তাদের বিশ্বাস, তাদের ভরসা কি একদিন না একদিন ঠিক গাঁওবুড়ো ফিরবে। মূলত আমাদের জীবনে অপেক্ষা, প্রতীক্ষা, সমর্পণ, এই বিশ্বাস, এগুলো এক এক ধরনের প্রতিশব্দ। দেখো তোমরা, প্রত্যেকেই অপেক্ষা করছে, প্রত্যেকে প্রতীক্ষা করছে। আমরা আমাদের যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছি যন্ত্রণার সমাধানের। এই যে তিনজন যে মানুষ, তিনজন লোক যাকে কথা দিয়ে গেল আমাদের গাঁওবুড়ো, তার অপেক্ষাতে রয়েছে, ফিরবে কি? তাদের বিশ্বাস, প্রত্যেকে তাদের তিনজনের অর্থাৎ সোনামান্ডি, সাঁওতাল সর্দার এবং ওই মহারোগ আক্রান্ত মানুষ, এদের প্রত্যেককে বিশ্বাস একদিন না একদিন গাঁওবুড়ো ফিরবে, আর গাঁওবুড়ো ফিরে তাদের সমস্যার সমাধান করবে। এই গেল গল্পের মূল বিষয়। তবে তোমাদের প্রত্যেকে অনুরোধ করব, গল্পটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের কমেন্ট সেকশনে এসে জানাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। দেখা হবে পরের আরো একটি নতুন এপিসোডে।